আচ্ছা, তো আজকে সম্ভবত আমাদের ওয়ার্ডের লাস্ট ক্লাস, নেক্সট ক্লাস থেকে আমরা এক্সেল শুরু করব। ঠিক আছে, আর ওয়ার্ডের মধ্যে কিছু জিনিস বাকি আছে, যেমন এই স্পেলিং, গ্রামার চেক, জুম, ম্যাক্রো, বিভিন্ন লেআউট, ওয়ার্ড কাউন্ট, এই বিষয়গুলো। তো আমরা আমাদের ওয়ার্ডটা ওপেন করে নেই। ওয়ার্ড ওপেন করে আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিলাম। ঠিক আছে, এখন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পর আমরা এতদিন মনে করেন যে বিভিন্ন ফরম্যাটিং করে, ডকুমেন্ট ফরম্যাটিং করে বিভিন্ন কিছু লিখলাম। ঠিক আছে, লেখার পর আমাদের যে জিনিসটা চেক করতে হয় যে অনেক সময় হইতেই পারে বিভিন্ন জায়গায় স্পেলিং মিস্টেক হইতে পারে ম্যানুয়ালি লেখার সময়। আপনি যখন নিজের হাতে মানে অনেক পেজ, অনেকগুলো পেজ লিখবেন, বিভিন্ন জায়গায় স্পেলিং মিস্টেক হইতে পারে, গ্রামার মিস্টেক হইতে পারে। তো এই মিস্টেকগুলো আমাদের কি করতে আগে চেক করতে হয় একটা ডকুমেন্ট শেষ করার আগে। তার যে গ্রামাটিক্যাল মিস্টেকগুলো আছে বা লেখার মধ্যে ভুল হইতে পারে, বানান ভুল হইতে পারে, এর জন্য মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে একটা বাই ডিফল্ট একটা ডিকশনারি দেওয়া থাকে। তো আপনি যখন যাই লেখেন, সে কি করে আপনার লেখাটাকে ওই ডিকশনারির সাথে ম্যাচ করে। ডিকশনারির সাথে ম্যাচ করে ওটার মধ্যে কোনো ভুল আছে কিনা এগুলো খুঁজে বের করে। এই ভুলগুলো সে খুঁজে বের করে। তো এই জন্য আমরা কি করি, কিছু টেক্সট নিয়ে আসি, যেমন যে কোনো একটা প্যারাগ্রাফ বা একটা এসে নিয়ে আসি, যে ডেমো প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ নিয়ে আসি, প্যারাগ্রাফ অন মেট্রো রেল। আচ্ছা, কোনো একটা প্যারাগ্রাফ আমরা নিয়ে আসলাম, কিছু একটা ডেমো একটা টেক্সট, তাই না? আমাদের কি করবো, এখানে যদি ডিরেক্ট পেস্ট করি কি হবে, ফরম্যাট সহ চলে আসবে, এটা ফরম্যাটিং লেখা টেখা সহ। ঠিক আছে, এখন এই যে এখানে দেখেন, আমরা যখন এই লেখাটা পেস্ট করছি, ঠিক আছে, উপরে একটা টাইটেল বসে দিই যে ঢাকা মেট্রো রেল। এটাকে ধরেন আমরা বোল্ড করে দিলাম, আর একটু বড় করে দিলাম, সেন্টারে নিয়ে আসলাম। ঠিক আছে, আর এগুলা এক সাইডে রাখলাম এরকম। অথবা আমরা এই সবগুলাকে সিলেক্ট করে জাস্টিফাই করে দিই। এই ধরেন আমাদের প্যারাগ্রাফ। এখন প্যারাগ্রাফটা যখন আমরা পেস্ট করছি, বিভিন্ন ওয়ার্ড আছে যেগুলো আমাদের ওই যে মাইক্রোসফট ওয়ার্ডের যে ডিকশনারি ওইখানে ম্যাচ করছে, কিন্তু কিছু কিছু ওয়ার্ড দেখেন এই যে রেড কালার দিয়ে আন্ডারলাইন করে দিচ্ছে, আমরা শেষ হয়ে যায় এইগুলো এগুলা ম্যাচ করেনি। তো এগুলা সে ধরতেছে আসলে ভুল। আপনার এখানে ঠিক হোক, ঠিক হইলো, কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো মাইক্রোসফট ওয়ার্ডে সে ভুল ধরবে, ভুল হিসাবে কাউন্ট করবে। অনেক সময় আসলে ভুল হইতে পারে, অথবা এমন কিছু ওয়ার্ড থাকতেই পারে, যেমন তালতলা, এটা কোনো ডিকশনারি ওয়ার্ড না, এটা একটা জায়গার নাম। কাজীপাড়া একটা জায়গার নাম, এটা তো ডিকশনারি কোনো ওয়ার্ড না, তো এটাকে সে ভুল হিসাবে ধরবে। এখানে যদি আমরা কোনো একটা বানান ভুল করি, যেমন এখানে একটা ভুল করে দিলাম, এটাকে তখন সে একটা ভুল ওয়ার্ড হিসেবে কাউন্ট করতেছে। ঠিক আছে, এখন এই ভুলগুলো আমরা কিভাবে কারেকশন করব, এটার একটা শর্টকাট আছে আমাদের, কিবোর্ডের F7। ঠিক আছে, কিবোর্ডের কোনটা, F7 নামে একটা কি আছে, F7। এটা ডেস্কটপে যদি ইউজ করেন তাহলে আপনি ডিরেক্ট F7 দিয়ে কাজ করতে পারেন, কিন্তু যদি ল্যাপটপ ইউজ করেন বা ফাংশন কি থাকে, তখন আপনাকে কিবোর্ডের ফাংশন কি, ঠিক আছে, ফাংশন কি প্লাস F7, এই দুইটা একসাথে প্রেস করতে হবে। ঠিক আছে, ফাংশন প্লাস F7। এই যে আমাদের স্পেলিংটা চলে আসছে। এখানে আমার কি করবে, আমার সম্পূর্ণ ডকুমেন্টটাকে সে একদম শুরু থেকে রিড করা শুরু করবে। শুরু থেকে রিড করে যে ওয়ার্ডগুলা ভুল পাবে সেগুলা সে আমাকে এখানে বলে দিবে, যে
স্পেলিং কি মিস্টেক আছে, যে মতিঝিল স্পেলিং, এই স্পেলিংটা কি মিস্টেক কিনা। তো তখন আমার এখানে কিছু অপশন আছে, যে ইগনোর, ইগনোর অল, আর একটা অপশন আছে কি অ্যাড। এখন ইগনোর অপশনটা কি করে, যে আপনি ডকুমেন্টকে বলতেছেন যে আচ্ছা এই যে জিনিসটা ভুল আছে এটা তুমি ইগনোর করো, কারণ আপনি তো জানেন যে এটা ঠিক, ডিকশনারি না বুঝলে কি হয়েছে, আপনি জানেন যে না আমি যে ওয়ার্ডটা লিখছি এই ওয়ার্ডটা ঠিক, বানানো ঠিক আছে, তখন আপনি এটাকে ইগনোর করতে পারেন। তো সে কি করবে, এটাকে আর ভুল হিসাবে ধরবে না। কিন্তু এই সেম ওয়ার্ডটা, এই যে মতিঝিল ওয়ার্ডটা যদি পরে আর কোথাও থাকে, এই যে পরে এখানেও আছে মতিঝিল, এটাকেও সে ভুল হিসাবে ধরছে। এখন যদি ইগনোর করেন তখন তাহলে সে কি করবে, শুধু একটা ওয়ার্ডকে ঠিক হিসাবে ধরবে, আচ্ছা ঠিক আছে এটা বাদ দিলাম, ইগনোর করলাম এই এই রোডটাকে। আর ইগনোর অল কি করবে, আপনার সম্পূর্ণ ডকুমেন্টের মধ্যে এই ওয়ার্ডটা যতবার আছে ততবারই সে এটাকে ইগনোর করে দিবে, ততবারই এটাকে ইগনোর করে দিবে। আমি যদি এখানে একবার ইগনোর দিই, জাস্ট ইগনোর দিই, এটাকে সে এখন আর ভুল ধরতেছে না, কিন্তু এই মতিঝিলটাকে সে ঠিকই ভুল ধরতেছে। ঠিক আছে, আমি যদি এখন কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাকে যাই, ব্যাকে যাই, এবার দেখেন আমি ইগনোর না দিয়ে এবার যদি আমি মতিঝিল সিলেক্ট করা আছে আমার এখানে, যে মতিঝিল, এখন যদি ইগনোর অল দেই, ইগনোর অল, দেখেন আমার এইখানে মতিঝিলটাও কিন্তু ইরর চলে গেছে, এখানের মতিঝিলটাও ইরর চলে গেছে। এভাবে তারপর যখন এই ওয়ার্ডটা আমার ইরর চলে গেছে, এখন এর পরে কোন ওয়ার্ডটা ইরর আছে, এই আগারগাঁও, এই ওয়ার্ডটাকে সে এখন ইরর হিসাবে দেখাইতেছে। এভাবে সে একটা একটা করে প্রত্যেকটা ওয়ার্ডকে ইরর হিসাবে দেখাবে। আরেকটা জিনিসও দেখাবে, কিছু ওয়ার্ড সাজেস্ট করবে যেটা তার ডিকশনারিতে আছে, যে এটার সাথে এটা হইতে পারে, এটা হইতে পারে এরকম। ঠিক আছে, যেখানে যখন মাউস রাখলাম দেখেন এগুলো অ্যাক্টিভ হয়ে গেছে, যে এই ওয়ার্ডটা হইতে পারে। তখন আমি দেখলাম এখান থেকে কোনো ওয়ার্ড যদি হয় তাহলে ওটা সিলেক্ট করলেন, আর না হলে কি ইগনোর অল। ঠিক আছে, কারণ আপনি এখানে চেক করবেন যে এটা কি আসলেও ঠিক লিখছেন কিনা। ঠিক আছে, অনেক সময় হইতে পারে যে হ্যাঁ এই যে একটা লোকেশনের নাম আপনি ঠিক লিখছি কিন্তু ডিকশনারিতে নাই, এই জন্য মনে এসেছে এটা ভুল দেখাইতেছে সে। ঠিক আছে, তখন আপনি এটা চেক করে দেখবেন যে না এটা কি আসলেই ঠিক আছে, যদি দেখেন ঠিক আছে তখন ইগনোর অল করে দিবেন। ঠিক আছে, এখন আরেকটা অপশন আছে কি, অ্যাড একটা অপশন আছে। অ্যাড অপশনটা কি করবে, এখন তো আমি যে আগারগাঁওটাকে ইগনোর অল করলাম মানে কি আমার শুধু এই ডকুমেন্টের জন্য, কিন্তু আমি নেক্সট যদি একটা ডকুমেন্ট তৈরি করি, নতুন ডকুমেন্ট, তখন আবার এই ওয়ার্ডটা লিখি, তখন তো আমার সে ভুল ধরবে। এই জন্য কি করতে হবে, এটাকে আমরা চাইলে অ্যাডও করতে পারি, তাহলে কি আমাদের ডিকশনারিতে এটা অ্যাড হয়ে যাবে, ডিকশনারিতে এটা অ্যাড হয়ে যাবে, তাহলে এরপর থেকে এই ওয়ার্ডটাকে আর সে ভুল হিসাবে কাউন্ট করবে না। ঠিক আছে, এটা যদি আমি অ্যাডও করে দিই এটাকে আর ভুল হিসাবে কাউন্ট করবে না। দেখা যদি পরে আরো কোথাও আমি ইউজ করি, যদি এটাকে আমি কপি করে যদি এখানেও ইউজ করি, এখানে সেটাকে ভুল হিসাবে কাউন্ট করবে না, কারণ তার ডিকশনারিতে এই ওয়ার্ডটা এখন অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এখানে আমরা যে কোনো সময় এই ফাংশন আর কিবোর্ডের F7 একসাথে প্রেস করে দেখেন আবার সেম, উপরে কিন্তু ভুল নাই, ওখান থেকে সে চেক করে, চেক করতে করতে একদম এখান থেকে যেখান থেকে ভুল শুরু হবে ওই জায়গাটা থেকে সে চেক করবে। ওগুলোকে আমরা এরকম ইগনোর অল, ইগনোর অল, ইগনোর অল, ইগনোর অল করে দিতে পারি। ঠিক আছে, এই দেখেন এই যে ন্যাশনালে কিন্তু আমি ভুলে ইগনোর অল করে দিছি, এটা অবশ্যই খেয়াল রাখবেন। এই যে ন্যাশনাল, এই যে ন্যাশনাল যখন ভুল ছিল তখন কিন্তু সে সাজেস্ট করতেছে যে ন্যাশনাল রিলেটেড কি হইতে পারে, এখানে ন্যাশনাল হইতে পারে, নোশনাল হইতে পারে। তখন আপনি এখান থেকে এটা সিলেক্ট করে দিতে পারেন যে ন্যাশনাল দিয়ে আপনি এখানে বলতে পারেন চেঞ্জ, মানে এটা রিলেটেড যে ওয়ার্ডটা থাকবে এটা এখানে দেখাবে যে এই ওয়ার্ডটা হইতে পারে। তখন আপনার কাছে দুইটা অপশন দিবে, যে চেঞ্জ আর চেঞ্জ অল, ওই ইগনোর আর ইগনোর অলের মতো। যদি চেঞ্জ দেন তাহলে শুধু এই জায়গাটায় চেঞ্জ হবে, আর যদি চেঞ্জ অল দেন তাহলে এই সম্পূর্ণ ওয়ার্ড, মানে ডকুমেন্টের যেই জায়গাগুলোতে এই ওয়ার্ডটা ভুল আছে ওই সব জায়গায় সে চেঞ্জ করে কি করবে, এটাকে ন্যাশনাল করে দিবে। মানে আমি এটাকে এই ভুল ওয়ার্ডটাকে কপি করে ধরেন আরো কোনো এক জায়গায় লাস্টে এক জায়গায় পেস্ট করে দিই, দেখেন এখানেও ভুল আছে, এখানেও সেম ভুল আছে। ঠিক আছে, এখান থেকে যদি আমি সিলেক্ট করি যে ন্যাশনাল সিলেক্ট করে জাস্ট চেঞ্জ অল, ঠিক আছে, এক জায়গায় দাঁড়ান আমার এই যে এই ভুলটা আর এই ভুলটা। আচ্ছা, এটাকে সিলেক্ট করে লাগতো। ঠিক আছে, সিলেক্ট করার পর সে কি করবে, ওই ভুলটাকে সে চেঞ্জ করে দিবে আপনি যে ওয়ার্ডটা সিলেক্ট করছেন ওই ওয়ার্ডটা দিয়ে। ঠিক আছে, এখান থেকে আপনি আবার ইগনোর অল, ইগনোর অল, কামালপুর এটাও ইগনোর অল। এই যে যখন দেখবেন কোনো ইরর নাই ডকুমেন্টের মধ্যে তখন সে দেখাবে যে স্পেলিং অ্যান্ড গ্রামার চেক ইজ কমপ্লিট। ঠিক আছে, এখন দেখেন আমার ডকুমেন্টটা একটু সুন্দর লাগতেছে যে না এখানে কোনো মিস্টেক বা ইরর নাই।
এভাবে একটা ডকুমেন্টের মধ্যে আপনি যদি কোনো গ্রামাটিক্যাল মিস্টেক থাকে, কোনো টেক্সটে মিস্টেক থাকে, ওয়ার্ডের মধ্যে মিস্টেক থাকে, এই মিস্টেকগুলো সলভ করতে পারেন। ঠিক আছে, এরপরে যে বিষয়টা আছে ওয়ার্ড কাউন্ট। ঠিক আছে, ওয়ার্ড কাউন্ট বলতে আমাদের ডকুমেন্টের মধ্যে যতগুলা ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডগুলা সে এই জায়গাটাতে শো করে। এটা সম্ভবত আমরা ফার্স্ট ক্লাসে এই বিষয়টা দেখে ফেলছিলাম যে এখানে শো করে, বিভিন্ন জায়গায় লিখে দেয় যে একটা আপনাকে প্যারাগ্রাফ লিখতে হবে বা একটা এসে লিখতে হবে, কত ওয়ার্ডের মধ্যে লিখতে হবে ওইটা এখানে শো করে, যে আপনার এখানে কতটুকু লেখা হয়েছে। আপনাদের একটা একটা করে গোনা সম্ভব না যে কয়টা ওয়ার্ড লিখছেন, এই জন্য এখানে অটোমেটিক শো হইতে থাকবে। আপনি যতগুলো ওয়ার্ড এখানে লিখবেন নিচে দেখাবে যে এখানে কতগুলো ওয়ার্ড লেখা হয়েছে। আবার যদি আপনি সিলেক্ট করেন, তাহলে আমি এতটুকু সিলেক্ট করলাম, তার মানে আমি কতটুকু সিলেক্ট করছি, আমার টোটাল ডকুমেন্টের 232টা ওয়ার্ডের মধ্যে আমি 37টা ডকুমেন্ট মানে 37টা ওয়ার্ড সিলেক্ট করছি। এই জন্য বলছে 37 অফ 232 ওয়ার্ডস। আপনি যতগুলো সিলেক্ট করেন আপনি ওটা দেখতে পারবেন যে আমার এতটুকের মধ্যে কয়টা ওয়ার্ড হয়েছে, এতটুকের মধ্যে কয়টা ওয়ার্ড হয়েছে, এতটুকের মধ্যে কয়টা ওয়ার্ড হয়েছে, এগুলো এখান থেকে দেখতে পারবেন। সেটা হলো আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ডিফল্ট ওয়ার্ড কাউন্ট। ঠিক আছে, এরপর কিছু লেআউট আছে, এই যে এই সাইডে এটা হলো আমাদের প্রিন্ট লেআউট, ওয়েব লেআউট, একটা হলো রিড মোড। রিড মোডটা কি করে, আমাদের ডকুমেন্টটাকে জাস্ট ওয়ার্ডের মধ্যেই পড়ার জন্য, যে আশেপাশে যত অপশন ছিল সবগুলোকে সে হাইড করে এরকম একটা অবস্থানে রাখে যেখানে আপনার এটাকে পড়তে সুবিধা হয়। ঠিক আছে, আপনি যদি রিডিং পড়ার জন্য নিতে চান এই জন্য এই রিড মোডে রাখতে পারেন। যে বলে দিচ্ছে এন্ড অফ ডকুমেন্ট, ডকুমেন্ট এখান থেকে শুরু হয়েছে এই পর্যন্ত। যদি আরো পেজ থাকতো তখন এই যে এখানে এই আরোগুলা চলে আসতো, আরো কতগুলো পেজ যদি অ্যাড হয়। স্যার নর্মালি তো থাকে আমাদের এই মোডে প্রিন্ট লেআউটে। ঠিক আছে, কারণ আমরা যে লেখার পর যে প্রিন্ট করতে যাই এই জন্য এই প্রিন্ট লেআউট এই প্রিন্ট মোডে বাই ডিফল্ট থাকে। একটা আছে আমাদের ওয়েব লেআউট, যদি আমরা এটাকে ওয়েবসাইট আকারে একদম ফুল স্ক্রিনে নিয়ে পড়তে চাই তখন এরকম ওয়েব লেআউটে আসে। তো ওয়েবসাইটে যেভাবে শো করে ওইভাবে। আর এখানে আসে কি আমাদের বইয়ের মতো করে, বইয়ের পাতার মতো করে এই পাতা এই পাতা এভাবে রিড মোডে আসে, এই তিনটা মোড। তার সাথে একটা জুম বার আছে, এই যে আমাদের জুম বারটা, এই জুম বারটা কি করে আমাদের জাস্ট এই লেখাটাকে মানে পেজটাকে একটু জুম করে দেখার জন্য। এটা কিন্তু পেজের সাইজ চেঞ্জ করে না, পেজ যেই সাইজ ছিল ওই সাইজে থাকে, শুধুমাত্র আমরা একটু জুম করে দেখতে পারি। ঠিক আছে, এটাকে এইভাবে স্লাইড করে বড় ছোট করতে পারেন, তবে এই যে মাইনাসে ক্লিক করে ছোট করতে পারেন, প্লাসে ক্লিক করে বড় করতে পারেন। আর এখানে পার্সেন্টেজ শো করে যেটা কত পার্সেন্টে আছে। ঠিক আছে, আমরা যেখান থেকে ক্লিক করে বাই ডিফল্ট 100%-এ রাখতে পারি, যে ডিফল্টই এটা 100%। ঠিক আছে, এভাবে আমরা এই জুম বারটা দিয়ে পেজ জুম ইন জুম আউট করেও দেখতে পারি। আর যে বিষয় আছে এখানে ওয়েব লেআউট, রুলার গাইডলাইন। রুলার গাইডলাইন আমাদের এই যে সামনে যে মার্জিনগুলা এটা রুলার হিসেবে কাজ করে। এই মার্জিনটা এটা এটা আমরা মনে হয় প্রথম দিকে দেখেছিলাম একবার, যেখানে একটা মার্জিন দেওয়া থাকে প্রত্যেকটা পেজের, যে সৌন্দর্যের জন্য যে লেখাগুলো এক সাইডে যাতে লেখাগুলো বাইরে চলে না যায় এই জন্য আমরা মার্জিন ইউজ করি। সেই জন্য আমরা মার্জিন ইউজ করি। এই যে মার্জিনটা এই উপর নিচ বরাবর একটা মার্জিন শো করে, আর এই ডানে বামে একটা মার্জিন শো করে। এটা অনেক সময় হাইড করা থাকতে পারে, এটা হাইড করা থাকলে আমরা কি করব, এই ভিউ থেকে এই যে রুলার, এই রুলারটাকে চেকমার্ক করে নিব। চেকমার্ক না থাকলে কিন্তু আপনার এখানে রুলার শো করবে না, চেকমার্ক না থাকলে আপনার এখানে রুলার শো করবে না। তখন আমরা কি করব, এই যে ভিউ ট্যাব, এই ভিউ ট্যাবের থেকে গিয়ে এই যে রুলারটা অন করে নিব। ঠিক আছে, রুলারটা এখান থেকে অন করে নিব। এই যে এখানে ছোট্ট করে দুটা স্কেলের মতো দেখাইতেছে, উপর দিকে একটা নিচের দিকে একটা, এই দুইটাই মূলত আমাদের মার্জিনটাকে কন্ট্রোল করে। ঠিক আছে, এই যে নিচের যে পার্টটা আছে এটা যদি আমরা টান দিয়ে দিই, দেখেন আমাদের ফার্স্ট যে লাইনের ডকুমেন্টটা পুরোটাই সামনের দিকে চলে যেতেছে। ঠিক আছে, এখন আমরা এখান থেকে যখন এন্টার দিব, এন্টার দিয়ে আমাদের পরে যে লেখাটা যদি আরেকটু সামনে থেকে শুরু করতে চাই, আমরা
এই যে মার্জিনটা নিচে যেটা, এটাকে টান দিয়ে এভাবে সামনে নিয়ে এখান পর্যন্ত রাখবো। আর এই যে উপরে যেটা, এটাকে বলা হয় ইনডেন্ট। ঠিক আছে, এটাকে বলা হয় ইনডেন্ট। এই দুটাকে যখন আমরা এই সামনে এনে রাখবো, এই দেখেন আমাদের লেখা এখন এখান থেকে শুরু হবে। ঠিক আছে, আমরা যখন এই সামনে এনে রাখলাম, তখন 1/2 ইঞ্চি করে সামনে নিয়ে আসলাম, এই 1/2 ইঞ্চি করে, এখন আমাদের লেখা শুরু হবে এখান থেকে। এটাকে আপনারা ম্যানুয়ালিও যতটুকু দরকার, যেমন যে এখানে অনেক সামনে ছিল, এই হলো আমাদের ডিফল্ট মার্জিন। এবার ম্যানুয়ালি যেভাবে আপনি চেঞ্জ করতে পারেন, এখান থেকেও ডিজাইনের মধ্যে, এই যে লেআউটের মধ্যেও এখানে একটা মার্জিন অপশন দেওয়া আছে। এই মার্জিন অপশন থেকে আপনি এটাকে কন্ট্রোল করতে পারেন। যেমন এই যে আপাতত কিন্তু নর্মাল যে মার্জিনটাই দেওয়া আছে 1 ইঞ্চি করে, এটাকে চাইলে আপনি ন্যারো একটা অপশন আছে, সাইডের মার্জিনটা খুবই ন্যারো থাকবে। তারপর মডারেট, আপনার সাইডে একদম চ্যাপ্টা থাকবে, উপর নিচে একটু বেশি থাকবে। ঠিক আছে, সাইডে চিকন মার্জিন থাকবে, উপর নিচে একটু বেশি থাকবে, এটা হলো মডারেট। তারপর আছে ওয়াইড, এটা খুব একটা ইউজ হয় না, মাঝে মধ্যে কিছু বইয়ের মধ্যে বা কবিতা লিখতে গেলে এভাবে ইউজ হয়, যে জাস্ট একদম মাঝখানে লেখা থাকে, ডানে বামে খুব বেশি করে একটা মার্জিন দেওয়া থাকে। ঠিক আছে, এটা হলো ওয়াইড। আর একটা হলো আমাদের মিরর্ড মানে কি, আমাদের ডাবল পেজ হইলে। ঠিক আছে, এটা সিঙ্গেল পেজ, আমরা আরো কিছু লেখা দেখি বাড়ায় নিয়ে। প্রিন্টের ক্ষেত্রে বোঝা যায় কিনা, মানে প্রিন্ট করার ক্ষেত্রে মিরর হিসেবে এটা 2 পেজ, মানে বইয়ের মধ্যে এভাবে কাজ করে, বইগুলো যেভাবে প্রিন্ট হয়, যে এই পিঠ ওই পিঠ এইভাবে, এই যে এখানে বোঝা যায়, এই যে এই পিঠ এইভাবে মার্জিন গুলা কাজ করে। ঠিক আছে, নর্মালি থাকে, জাস্ট সামান্য একটু যদি কখনো দরকার হয় প্রিন্ট করার সময় কমানো বাড়ানো, যেমন সামান্য একটু লেখা যদি বাইরে চলে যায়, তখন এটাকে উপরে আনার জন্য মার্জিনটা সামান্য একটু, জাস্ট 1 মিলিমিটার করে একটু ধরেন কমায় দেয়, এরকম করে। এভাবে বিভিন্ন রকম মার্জিন ইউজ করতে পারেন। তারপর আছে কি একটা ওরিয়েন্টেশন অপশন আছে এখানে, যে পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ। ঠিক আছে, পোর্ট্রেট মানে কি, পোর্ট্রেট মানে হলো এই যে আমাদের পেজটা যে লম্বাটে অবস্থায় আছে, এই অবস্থাটার নামই হলো পোর্ট্রেট। ঠিক আছে, তো লম্বালম্বি ভাবে। আর ল্যান্ডস্কেপ হলো যেটাকে পাশাপাশি ভাবে রাখলে, মানে এই যে ছবিটা দেখলে বোঝা যাইতেছে ছোট করে, ল্যান্ডস্কেপ হলো এটাকে পাশাপাশি ভাবে রাখলে। ঠিক আছে, ল্যান্ডস্কেপ সচরাচর ইউজ হয় না, ল্যান্ডস্কেপ ইউজ হয় যদি বড় কোনো ইমেজ থাকে বা বড় কোনো গ্রাফ বড় কোনো টেবিল থাকে, তো সেই ক্ষেত্রে এই ল্যান্ডস্কেপটা ইউজ করা হয়। কারণ পোর্ট্রেটে তো পাশাপাশি খুব বেশি কলাম ইউজ করা যায় না, টেবিলের মধ্যে হয়তো পেজের বাইরে চলে যাবে বা নিচে চলে আসবে। যখন খুব বেশি কলাম থাকে বা টেবিলের মধ্যে, তখন আমরা এটা কি করি, ল্যান্ডস্কেপে করে প্রিন্ট করি, যাতে টেবিলগুলা ভাঙা না যায়। ঠিক আছে, এরকম ল্যান্ডস্কেপে নিয়ে আমরা অনেক বড় টেবিল অ্যাড করতে পারি। ঠিক আছে, এরকম অনেকগুলো টেবিল অ্যাড করা যায়। এই জিনিসটাকে যদি আমি দেখি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এখন যদি আমরা লেআউট থেকে এটাকে পোর্ট্রেটে নিয়ে আসি, এগুলো একদম ছোট ছোট হয়ে গেছে। ঠিক আছে, এই জিনিসটার জন্যই পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ ইউজ করা হয়। এইভাবে সিলেক্ট করে ডিলিট করে দিতে হবে। ঠিক আছে, আরেকটা হলো যে এই যে মাত্র সিলেক্ট করলাম যেভাবে আমি, ঠিক আছে, এই সিলেক্টটা কিভাবে করে, এই সিলেক্টটা হলো আমরা অনেক সময় মাউস ধরে এভাবে তো সিলেক্ট করি। এখন অনেকগুলা লেখা বা অনেক ছোট লেখা হইলে আমি কতটুকু পর্যন্ত সিলেক্ট করতে চাই, অনেক সময় এরকম প্রবলেম হয় যে কতটুকু সিলেক্ট করব। ওই ক্ষেত্রে আমরা কিবোর্ড ধরেও সিলেক্ট করতে পারি। ঠিক আছে, এটা অনেক সময় কাজে লাগে, যে এক্সাক্ট যে এতটুকু, যে 2 আর 0 মাঝখানে আনতে গেলে আমার হয়তো কয়েকবার মাউস দিয়ে ইয়ে করা লাগে। এই ক্ষেত্রে আমরা যতটুকু লাগবে, ধরুন এতটুকু সিলেক্ট করলাম, এই যে বেশি বেশি হয়ে গেছে ধরেন, এখন আমি একটু কমানো দরকার, কিভাবে কমাবো, কিবোর্ডের শিফট প্রেস করে, ঠিক আছে, কিবোর্ডের শিফট ধরে যে ডানে বামের অ্যারোটা আছে না, নেভিগেশন যে অ্যারোগুলা, এই যে এই অ্যারোগুলা শিফট ধরে যে কোনো একটা অ্যারো আপনি প্রেস করতে পারেন। যেমন এতটুকু আমি সিলেক্ট করলাম, এখন আমি এখান থেকে যদি শিফট প্রেস করে, চলে গেল, হ্যাঁ,
শিফট প্রেস করে এখন যদি আমি এইভাবে ডানে বামে দিয়ে যতটুকু দরকার আমরা সিলেক্ট করে নিতে পারি। শিফট প্রেস করে ডানে বামে যতটুকু সামনে পিছনে একটা একটা ওয়ার্ড করে আগাবে। ঠিক আছে, আবার নিচে প্রেস করেও একটা একটা করে লাইন সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, আর এই যে কার্সরটা, এই ছোট কার্সরটা যদি আপনি ডানে বামে সরাইতে চান তখনও কিবোর্ডের শিফট প্রেস করে এভাবে সরাইতে পারেন, সিলেক্ট করে যাবে, মানে শিফট প্রেস করলে সিলেক্ট করে করে সে সামনে আগাবে। আর যদি কন্ট্রোল প্রেস করে তারপর টান তাহলে সে একটা একটা করে ওয়ার্ড করে আগাবে। খেয়াল করছেন কিনা, একটু বড় করে দিই। কন্ট্রোল প্রেস করে যদি দেন তাহলে এভাবে একটা একটা করে ওয়ার্ড করে আগাবে। ঠিক আছে, আর এই যে জুম বারের কাজ, এটা আপনারা যে কন্ট্রোল প্রেস করে মাউসের হুইলটা ঘুরায় এটাও কমাতে বাড়াইতে পারেন। ঠিক আছে, কন্ট্রোল প্রেস করে ধরে রাখতে হবে। কন্ট্রোল ছাড়া দিলে এভাবে উপর নিচে যাবে, আর কন্ট্রোল প্রেস করে যখন ঘুরাবেন তখন এভাবে সামনে পিছনে যাবে। ঠিক আছে, আর গ্রিড লাইনটা খুব একটা ইউজ হয় না। গ্রিড লাইনটা দেখতেও বাজে লাগে। কোথায় রিভিউ এর মধ্যে এখানে একটা গ্রিড লাইন আছে, পেজে যতটুকু লিখবেন, এখানে তো লেখা হয়েছে তাই পুরোটা দেখা যাইতেছে না। ফরম্যাটিং গুলা ক্লিয়ার করে দিই এখান থেকে। ক্লিয়ার অল ফরম্যাটিং কোথায় যেন, এই যে ক্লিয়ার অল ফরম্যাটিং, এই যে এখন দেখা যাইতেছে। ঠিক আছে, আপনার লেখা সোজা হয়েছে কিনা বা লেখা কতটুক কতটুক হইতেছে, কতটুক লিখতেছেন, কোন লাইনে কতটুক কতটুক গ্যাপ পড়তেছে, এটা দেখার জন্য এরকম একটা গ্রিড লাইন চলে আসে। এটা কিন্তু প্রিন্টের মধ্যে থাকে না। প্রিন্ট করলে কিন্তু এটা মানে লাইনগুলো আসবে না, এই লাইনটা জাস্ট আপনার লেখাটা এখান থেকে মানে মাপগুলো দেখার জন্য, কতটুকু লিখতেছেন, কত কত লাইন গ্যাপ পড়তেছে, কতটুকু করে গ্যাপ পড়তেছে। এটা হলো যে আমরা ছোটবেলায় যে অঙ্ক করার সময় যেমন ইয়ে পড়তো, আমাদের ছক কাগজ দিত, গ্রাফ পেপার, ওই গ্রাফ পেপারের মতো মাপার জন্য সুবিধার্থে। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু প্রিন্টে আসবে না। প্রিন্টে নর্মালি হোয়াইট যেরকম ওই রকমই আসবে। ঠিক আছে, এটা দিলে আরো লেখা দেখা যায় না। ঠিক আছে, একটা নেভিগেশন পেন থাকে ছোট, এটা হলো আমাদের ইয়ে ক্রিয়েট করার জন্য, যে পেজ ওয়াইজ মানে বিভিন্ন প্যারাগ্রাফ থাকে না, অনেকগুলো প্যারাগ্রাফ যখন থাকে ওইগুলাকে আমাদের লাইন ওয়াইজ খোঁজার জন্য। ঠিক আছে, এরকম পেজগুলো আলাদা আলাদা এখানে শো করে, আরো কতগুলো যদি পেজ থাকে সেগুলো এখানে সিরিয়ালে শো করবে। ঠিক আছে, এখান থেকে আপনি সহজে যাইতে পারবেন যে আমি 3 নাম্বার পেজে, 4 নাম্বার পেজে, 1 নাম্বার পেজে, 2 নাম্বার পেজে। ঠিক আছে, এটা 0 থেকে কাউন্ট হয়, যে 1 নাম্বার, 2 নাম্বার, 1 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ, এভাবে যেতে পারে। আওলাদ সাহেব কিছু বলবেন? বলতে পারেন। ভাইয়া, এই যে ঢাকা মেট্রো রেল যেটা লেখা আছে হেডিংটা, হুম হুম এটা যদি ভাইয়া চলো ডিজাইনটা একটু মানে ইউ শেপ করতে চাই, করা যাবে এখান থেকে? হুম, না যেমন ইউনিভার্সিটিতে যেরকম নাম হচ্ছে হলো মাঝখানে লোগো দিলাম, ওটা ওটা ইউ শেপ থাকলো। এখানে সম্ভব না। ওটার জন্য আপনাকে ইলাস্ট্রেটরে যেতে হবে আলাদা করে। ও আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তো ঠিক আছে, এখন আরেকটা জিনিস, যে এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এখন যেটা দেখবো আমরা, এই যে আমরা ঢাকা মেট্রো রেল যেটা লেখাটা লিখলাম, বা ঢাকা মেট্রো রেল না দিয়ে ধরেন এই যে একটা প্যারাগ্রাফ, এতটুকু একটা ধরেন এতটুকু একটা প্যারাগ্রাফ, বা একটা প্যারা, এতটুকু একটা প্যারা, এরপরে আমার ধরেন এখান থেকে আরেকটা প্যারা শুরু হয়েছে। এখন আমরা চাইতেছি যে আমাদের এই যে দুইটা যে প্যারা, এই দুইটার মাঝখানে আমরা একটা গ্যাপ নিব। যদি আমরা এরকম দিয়ে ধরেন এতটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এই বর্ডার থেকে বর্ডার, টপ, বটম বর্ডার, এরকম একটা বটম বর্ডার দিতে পারি। এখানে একটা এন্টার দিলাম, আর এরপরে আরেকটা এন্টার দিলাম, এখানে এন্টার দিলাম। মানে দুইটা প্যারার মাঝখানে একটা গ্যাপ, বা দুইটা প্যারাগ্রাফের মাঝখানে একটা গ্যাপও আমরা এভাবে অ্যাড করতে পারি। তো এটার জন্য আমার কয়টা কাজ করা লাগলো? আমার এখানে ফার্স্টে সিলেক্ট করা লাগলো
সিলেক্ট করার পর আমার এখানে একটা বর্ডার বটম খুঁজে দেওয়া লাগলো, বর্ডার বটম দেওয়ার পর আবার আমার এখানে ধরেন এখানে একটা এন্টার দেওয়া লাগলো, এখানে একটা এন্টার দেওয়া লাগলো, মানে একটা লং টাইম কাজ। এখন ধরেন এমন একটা কাজ হলো যেমন অফিসে যখন বিভিন্ন ডকুমেন্ট আপনাদের কোনো অফিসিয়াল কাজে থাকবে, বিভিন্ন কাজ আছে যে আপনার বারবার করা লাগবে, বিভিন্ন কাজ আছে যে আপনার এটা রিপিটেডলি বারবার করা লাগতেছে, তো বারবার আপনি এরকম বর্ডার বটম দিয়ে এন্টার দিবেন, বর্ডার বটম দিয়ে এন্টার দিবেন, একটা হ্যাসেল না? তো ওটার জন্য কি হইতো, যদি ছোট একটা শর্টকাট বাটন থাকতো যে একটা বাটনে ক্লিক করলে আপনার এই কাজটা হয়ে যাবে, ঠিক আছে? যে কোনো কাজ, আমি জাস্ট এটা একটা এক্সাম্পল দিলাম যেরকম একটা বর্ডার বটম দেওয়া যায়, আপনি অন্য যে কোনো কাজ অ্যাড করতে পারেন, যে আমি একটা বাটন ক্লিক করবো আমার এই কাজগুলো হয়ে যাবে। তো ওই জিনিসটার জন্য একটা অপশন থাকে যে আমাদের ম্যাক্রো নামে একটা অপশন থাকে, ঠিক আছে? এই যে ম্যাক্রো, ম্যাক্রো নামে একটা অপশন থাকে যে ভিউ ম্যাক্রোস রেকর্ড ম্যাক্রো, ঠিক আছে? এই ম্যাক্রোর আরো কিছু অপশন থাকে, এই অপশনগুলো একটা ডেভেলপার মোডে হাইড থাকে, এই প্যানে আরেকটা ট্যাব থাকে যে ডেভেলপার মোড, ওটা মূলত হাইড থাকে বাই ডিফল্ট এই অপশনটা থাকে না। তো ওই অপশনটা আপনার কোথা থেকে ইনেবল করবেন, ওই অপশনটা ইনেবল করার জন্য এই যে এখানে ছোট একটা বাটন ছিল না যে আমরা এখানে কি কি শো করতে চাই ওইগুলো এখানে সিলেক্ট করা লাগতো। তো এই কাস্টমাইজ বাটনটার মধ্যে এসে মোর কমান্ডসে যাবেন, মোর কমান্ডসের থেকে কাস্টমাইজ রিবন, ঠিক আছে? কাস্টমাইজ রিবনে গেলে দেখবেন এই যে আপনাদের ট্যাবগুলো শো করতেছে, আমাদের এখানে যে ট্যাবগুলো আছে ফাইল, হোম, ইনসার্ট, এগুলো কিন্তু এখানে শো করতেছে যে হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ঠিক আছে? এই যে একটা অপশন এখানে হাইড করা থাকে ডেভেলপার মোড, ঠিক আছে? এই ডেভেলপার মোডটা এখান থেকে আমরা চেকমার্ক করে যদি ওকে দেই, এই যে ডেভেলপার নামে একটা মোড চলে আসছে, ঠিক আছে? ডেভেলপার মোডটা হাইড করা থাকে কারণ এখানে কিছু সেনসিটিভ একটু বিষয় থাকে, ঠিক আছে? এটা যে অনেক সময় আপনার মানে ডকুমেন্ট সম্পূর্ণ করাপ্ট হয়ে যেতে পারে, ডকুমেন্ট নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য মূলত ডেভেলপার মোডটা বাই ডিফল্ট মাইক্রোসফট ওয়ার্ডে বা মাইক্রোসফট অফিসে হাইড করা থাকে, ঠিক আছে? আমরা এখন যেহেতু এটা মানে শিখার জন্য এই জিনিসটা অন করতেছি, এজন্য আমরা এই কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার থেকে, মোর কমান্ডসের থেকে, কাস্টমাইজ রিবনের থেকে ডেভেলপার মোডটা চেকমার্ক করে নিব, ঠিক আছে? ডেভেলপার মোডটা চেকমার্ক করে নিব। এখন ওই সেম অপশনগুলো আপনি যে এখানে পেয়ে যাবেন, রেকর্ড ম্যাক্রো বা যে ম্যাক্রোসের মধ্যে কি কি ম্যাক্রো আছে, ম্যাক্রোর লিস্টগুলা এখানে দেওয়া আছে। এখন ম্যাক্রো জিনিসটা হলো ওই যে প্রসেসটা যে আমি একটা বাটনে ক্লিক করব, ক্লিক করার ফলে আমার নির্দিষ্ট কিছু কাজ আমার ডকুমেন্টের মধ্যে হয়ে যাবে শর্টকাটে করার জন্য। যেমন এই যে কাজটা, এই কাজটি ধরেন এখন আমি রিমুভ করে দিলাম, যে এখানে কি ছিল, বর্ডার বটম ছিল, বর্ডার বটমটা আমরা সরায় দিই, নো বর্ডার, ঠিক আছে? এখন আমরা কি করব, ডেভেলপার মোডে গিয়ে এই যে রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করব। রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করার পর আমার এখানে একটা ম্যাক্রোর নাম চাবে, যে আমি যে একটা কাজ মানে সেভ করতেছি এটা, এই জিনিসটার নাম কি। এখন এই যে আমি যে মাত্র জিনিসটা আলাদা করলাম দুইটা প্যারাগ্রাফকে, এটাকে আমরা যে কোনো নাম দিতে পারি, যেমন আমি এটার নাম দিলাম যে সেপারেটর, সেপারেটর নামে একটা ম্যাক্রো তৈরি করব আমরা। এটা আমরা কিসের মধ্যে অ্যাসাইন করব, কোনো একটা বাটনে নাকি কোনো একটা মানে কিবোর্ডের কোনো একটা থাকে না দুই তিনটা কি একসাথে, যেমন কপি করে কিভাবে আমরা কন্ট্রোল সি প্রেস করলে যে কপি হয়ে যায়, জিনিসটা কিভাবে তৈরি হইলো। এরকম আমরা একটা শর্টকাট তৈরি করার জন্য যেরকম যে কিবোর্ড দিলাম, এখন কিবোর্ডে কোন কোন কি প্রেস করলে আমার কাজটা হবে, কোন কোন কি প্রেস করলে আমার কাজটা হবে। এখন যদি আমি বলি যে কন্ট্রোল সি, এখানে আগে থেকে বলে দিছি যে কারেন্টলি অ্যাসাইন টু এডিট কপি, মানে এটা অলরেডি অ্যাসাইন করা আছে কিসের মধ্যে, এডিট কপি, কপি করার জন্য এটা অলরেডি অ্যাসাইন করা আছে। আবার যে কন্ট্রোল পি দেই, এটা অলরেডি প্রিন্ট, প্রিভিউ এন্ড প্রিন্টের জন্য অ্যাসাইন করা আছে। তো আমাদের এমন একটা কিবোর্ড দরকার যেটা অলরেডি কোনো অ্যাসাইন করা নেই, আমরা টেস্ট পারপাসে যে কোনো একটা নিয়ে নিই, যেমন কন্ট্রোল শিফট কিউ, যেটা আচ্ছা এটাও অ্যাসাইন করা আছে, সিম্বল ফন্ট, কন্ট্রোল কিউ, রিসেট প্যারা, তো প্রত্যেকটা কোথাও না কোথাও অ্যাসাইন করা আছে। আচ্ছা কন্ট্রোল শিফট কিউ এটা নিলাম, ঠিক আছে? এটা নিলাম যেটা অ্যাসাইন করা আছে, তাও সমস্যা, কারণ এই কন্ট্রোল শিফট কিউটা কিন্তু আমরা নর্মালি খুব একটা ইউজ করি না, এটা ইউজ করা হয় না। তা আমরা এটাকে ধরুন ইউজ করলাম যে আমাদের ওই সেপারেটর ম্যাক্রোটার জন্য, কন্ট্রোল শিফট কিউ দিয়ে আমরা এখানে অ্যাসাইন করলাম, ঠিক আছে? এখন যদি আমরা এখান থেকে ক্লোজ করি, ক্লোজ করার পর দেখেন আমার এখানে কি লেখা, এখন স্টপ রেকর্ডিং, মানে তখন কি ছিল স্টার্ট রেকর্ডিং, এখন কি স্টপ রেকর্ডিং, মানে কি আমার এখন অলরেডি মানে রেকর্ড হইতেছে, যে খেয়াল করছেন আমার
মাউসের যে কার্সরটা মানে অ্যারোটা, এই যে পয়েন্টারটার সাথে ছোট একটা রেকর্ডিং ইয়ার মতো শো করতেছে, ডিস্কের মতো। এখন আমি যা যা করব আমার ডকুমেন্টে এই জিনিসটা কি করবে, সে রেকর্ড করবে। রেকর্ড করে কার মধ্যে অ্যাসাইন করবে, যে কন্ট্রোল শিফট কিউ এর মধ্যে অ্যাসাইন করে দিবে। তো এই রেকর্ড চলমান অবস্থায়, রেকর্ড চলা অবস্থায় যদি আমি এখন গিয়ে এখন আমি একটা বর্ডার অ্যাড করি, যে এখান থেকে দিলাম বর্ডার বটম, যে বটম বর্ডার দিলাম, দিয়ে এখানে একটা এন্টার দিলাম, নিচে আসার পর এখানে একটা এন্টার দিলাম। এখন আমি কি করতে পারি, ডেভেলপার মোডে গিয়ে স্টপ রেকর্ডিং। অর্থাৎ কি, আমি যে রেকর্ডটা করলাম একটু আগে, ওই জিনিসটা কিন্তু এখন আমার কন্ট্রোল শিফট কিউ এর মধ্যে অ্যাসাইন হয়ে গেছে। ঠিক আছে, এই বিষয়টা বুঝতে পারতেছেন কিনা, যে এই যে সেপারেটর নামে একটা ম্যাক্রো এখানে তৈরি হয়ে গেছে। ঠিক আছে, সেপারেটর নামে ম্যাক্রো তৈরি হয়ে গেছে। এখন যখন আমি ম্যাক্রোটা কল করব, কিভাবে কল করব, কন্ট্রোল শিফট কিউ দিয়ে। এখন ধরেন আমি যে কোনো জায়গায় মাউস রাখলাম, যে এখানে মাউস রেখে আমি দিলাম যে কন্ট্রোল শিফট কিউ। আমি যে ওই 3-4টা কাজ করছিলাম, এই পুরো কাজটা আমার একটা কিবোর্ডের শর্টকাটের মধ্যে হয়ে গেছে। আমি এখানে বলতে পারি যে কন্ট্রোল শিফট কিউ, জাস্ট আলাদা হয়ে যাবে, কন্ট্রোল শিফট কিউ, এই যে আলাদা হয়ে যাবে। এভাবে অনেকগুলা কাজ আপনারা চাইলে শর্টকাটের মধ্যেও করে ফেলতে পারেন। ঠিক আছে, আমি যদি এখানে দিই যে ঢাকা মেট্রো, এটাকে আমি যদি ডিজাইন করতে চাই, যে আমি এখানে কি বলবো, ডেভেলপারে গিয়ে যদি আরেকটা ম্যাক্রো রেকর্ড করতে চাই, যে টাইটেল ডিজাইন, এই ম্যাক্রোর নাম কিন্তু একটা ওয়ার্ডে হয়। আমি এটার নাম দিলাম যে টাইটেল ডিজাইন। টাইটেল ডিজাইন দিয়ে আমি এটাকে অন্য কোনো একটা কিবোর্ড শর্টকাটে বসাই দিলাম, যে কন্ট্রোল সি, কন্ট্রোল শিফট ডাব্লু, কন্ট্রোল শিফট ডাব্লু এটাতে অ্যাসাইন করে দিলাম, দিয়ে ক্লোজ করে দিলাম। এখন যদি আমি ঢাকা মেট্রো রেল সিলেক্ট করছিলাম, ঢাকা মেট্রো রেলের মধ্যে আমরা কিছু একটু ডিজাইন করি, যে এটার ফন্ট সাইজ একটু বড় করে দিলাম, ফন্ট ফ্যামিলিটা একটু চেঞ্জ করে দিলাম, এরকম কালারটা একটু চেঞ্জ করে দিলাম। আর কি আছে, কিছু একটু ডিজাইন করে দিলাম। ডিজাইন করে এখন আমি আবার মোডে গিয়ে কি করলাম, স্টপ রেকর্ডিং। ঠিক আছে, এখন বললাম স্টপ রেকর্ডিং। এখন আমার এই যে টেক্সট ডিজাইনটা হইলো, এই ডিজাইনটা অ্যাসাইন হয়েছে কিসের মধ্যে, কন্ট্রোল শিফট ডাব্লুর মধ্যে দিছিলাম আমি। এখন যদি আমি কোনো টেক্সট সিলেক্ট করে এখানে গিয়ে বলি যে কন্ট্রোল শিফট ডাব্লু, এই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে, কালারটা হয় নাই, ইয়ের মধ্যে কি বলে, মানে কালার চেঞ্জটা এখানে অ্যাড হয় না, নাকি অ্যাড হয় নাই বুঝলাম না। দেখি তো কালারটা অ্যাড হলো না কেন, স্টার্টার, আচ্ছা আমাদের আগেটা ডিলিট করে দিই। ম্যাক্রো কিন্তু ডিলিট, সেটা স্টপ করি। ম্যাক্রো ডিলিট করার জন্য আমরা এই যে এখানে ম্যাক্রোস ক্লিক করলে আমাদের যে ম্যাক্রোগুলা, সেগুলো এখানে শো করবে। ঠিক আছে, এগুলো আমরা নাম দিছিলাম, এই মাত্রগুলো মনে হয় নাম দিইনি, এগুলো এইভাবে ডিফল্ট সেভ হয়ে গেছে, ম্যাক্রো 1 ম্যাক্রো 2 এইভাবে নামে। কোনটা ছিল আমাদের, টাইটেল ডিজাইন। এই টাইটেল ডিজাইনটা ধরুন আমরা ডিলিট করে দিই, টাইটেল ডিজাইনটা ডিলিট করে দিই। ঠিক আছে, ডিলিট করে দিই। কোনো একটা ওয়ার্ড সিলেক্ট করে আমরা যদি এখন রেকর্ড ম্যাক্রোতে যাই, এটার নাম আমরা দিতে পারি কি, টাইটেল ডিজাইন। টাইটেল ডিজাইন দিয়ে কিবোর্ড দিলাম, কোনো একটা কিবোর্ড শর্টকাট দিয়ে কন্ট্রোল শিফট ডাব্লু দিলাম, অ্যাসাইন, ক্লোজ। আমরা এটাকে ডিজাইন চেঞ্জ করি, কালার চেঞ্জ হয় কিনা, ব্লু কালার দিলাম, এতটুক দিয়ে ডেভেলপ মোড থেকে স্টপ রেকর্ডিং। এখন যদি আমরা এটাকে সিলেক্ট করি কন্ট্রোল শিফট ডাব্লু, আচ্ছা হ্যাঁ, এখানে কালারটা সেভ হয় না। ঠিক আছে, কালারটা কিন্তু সেভ হয় না, জাস্ট আপনার যে ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, এই টাইপের জিনিসগুলা ম্যাক্রোর মধ্যে সেভ হয়। আর ম্যাক্রো যখন ডিলিট করবেন তখন এই যেখান থেকে ম্যাক্রো সাইজটা ডেভেলপার মোডের মধ্যে, মানে ডেভেলপার ট্যাবের মধ্যে ম্যাক্রো সাইজটা আপনার যে ম্যাক্রো ডিলিট করা দরকার, যেমন টাইটেল ডিজাইন, এখান থেকে ডিলিট করে দিতে পারেন, সেপারেটর ডিলিট,
ঠিক আছে, এখন সেভ করার সময় আরেকটা জিনিস বাকি ছিল, যেটা ধরেন এই যে সেপারেটরটা আমরা যদি একটা ম্যাক্রো নিতে চাই, যে দা গভর্নমেন্ট সিলেক্ট করে আমরা একটা ম্যাক্রো তৈরি করব, রেকর্ড ম্যাক্রো কি দেব, ডিজাইনে দিই, ডিজাইন কিবোর্ড, কিবোর্ড থেকে দিলাম যে কন্ট্রোল শিফট কিউ দিয়ে দিলাম। ঠিক আছে, এইখানে একটা অপশন আসবে কি সেভ চেঞ্জেস ইন নর্মাল ডকুমেন্ট, আরেকটা আছে কি ডকুমেন্ট ওয়ান। ঠিক আছে, নর্মাল ডকুমেন্ট আর ডকুমেন্ট ওয়ান, নর্মাল ডকুমেন্ট আর ডকুমেন্ট ওয়ানের ডিফারেন্স হলো নর্মাল ডকুমেন্ট যদি থাকে আমি এরপরে অন্য কোনো ডকুমেন্টও যখন নিব তখনও আমার এই ম্যাক্রোগুলা কাজ করবে। এরপরে যদি অন্য কোনো ডকুমেন্টও নেই তখনও আমার এই ম্যাক্রোগুলা কাজ করবে। আর ডকুমেন্ট ওয়ান সিলেক্ট করলে আমার শুধুমাত্র এই যে ডকুমেন্ট ওয়ান, এই যে উপরে লেখা আছে ডকুমেন্ট ওয়ান, শুধু এই ডকুমেন্টের মধ্যে আমার ম্যাক্রোটা কাজ করবে। মেহেদী হাসান সাহেব কিছু বলুন। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আমি একটু বলতে চাচ্ছিলাম যে আমাদের যে ক্লাসগুলো হচ্ছে খুবই ইফেক্টিভ। আপনি চমৎকার করে খুব ঠিক করে পড়ান, আমি বিশেষ করে সবাই। কিন্তু আমার একটা নিবেদন ছিল যে হয়তো মিনিমাম 2টা বা 3টা ক্লাস পর একদিন করে ক্লাসটা টোটাল 3টা ক্লাসের একটা রিভিউ, অর্থাৎ সেখানে শুধু আমরা কোশ্চেন করবো কে কোন কাজ করতে গিয়ে কোথায় কোন প্রবলেম করেছি বা কোন জায়গাতে কার কি প্রবলেম হচ্ছে, আমাদের হিসাবে আর কি রাখতে একটা কনভিশন ক্লাস একটা এইটা আমি মনে করি যে আমরা চেষ্টা করব একটা ক্লাস আমরা মাঝে মধ্যে এরকম রাখবো যেটার মধ্যে আমরা শুধুমাত্র মানে ক্লাসগুলোতে কোনো প্রবলেম হতেছে কিনা বা কতটুকু কাজ করতেছে এগুলো চেক করব। মানে আমরা কাজ করতে গিয়ে কোথায় কোথায় প্রবলেম ফিল করছি বা আমরা অনেক কিছু আবার হচ্ছে আমরা ভুলে যাই। হ্যাঁ, আমাদের মনে হয় যে রূপম সালাউদ্দিন স্যারের মনে হয় হচ্ছে ভিডিওটা ওপেন আছে, ওপেন ক্লোজ রাখলে মনে ভালো হয় আর কি, আমরা ভিডিওটা দেখতে পাচ্ছিলাম। আচ্ছা, হ্যাঁ, রূপম সালাউদ্দিন স্যারের ভিডিওটা বন্ধ রাখলে মনে ভালো হয় আর কি। তো তো আমি যেটা বলছিলাম স্যার, মানে একটু শিডিউলের মধ্যে অন্তত যে 3টা ক্লাস পর স্যার একটা করে ক্লাস স্যার যদি একটু প্রবলেম সলভিং ক্লাস দেন, হয়তো আপনাদের ক্লাস সংখ্যা কিছু বেড়ে যাবে, সবাই তিনটা ক্লাস পরপর না হলেও মাঝে মাঝে চেষ্টা করবো 1-2টা ক্লাস আমাদের কোর্সের মধ্যে রাখার, যেখানে আমরা শুধু প্রবলেমগুলো নিয়ে স্যার একটা শিডিউল করে দিলে বেটার হয় স্যার। কিন্তু আপনাদের ক্লাস শিডিউল বেড়ে যাবে, এটা আমাদের জন্য খুব উপকার। জানিয়ে দিব যে আজকে আমাদের প্রবলেম সলভিং ক্লাস হবে, শুধু ওটা ক্লাস হিসেবে কাউন্ট হবে বিগত ক্লাসগুলোর উপরে। তো এতটুকু পর্যন্ত ছিল আমাদের যে ক্লাস টপিক। কিছু ছিল আমাদের কিছু অ্যাসাইনমেন্ট আছে, আজকে ক্লাসের টপিকও কম ছিল কিছু। অ্যাসাইনমেন্টের আগে আরেকটা জিনিস আপনাদের করে দিই, যে বাংলা টাইপিং এর জন্য, ঠিক আছে, অব্রর জন্য অব্র না সরি বিজয়ের জন্য, অব্র তো আমরা নর্মালি বাংলা টাইপিং করি, বিজয় টাইপিং এর জন্য আপনার যে সফটওয়্যারটা ছিল কি বিজয় 52, বিজয় 52 সফটওয়্যারটা আমি আপনাদের গুগল ড্রাইভে দিয়ে দিব ইনস্টলেশন সহ। সফটওয়্যারটা কীভাবে ইনস্টল করবেন, নর্মালি ডাবল ক্লিক করে ওপেন করে ইনস্টল করে নেবেন। আর বাংলা টাইপিংটার জন্য আপনাদের জন্য আমি একটা শিট বলেছিলাম, আমি তো ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাসের দিকে, ওই জিনিসটা আমি আপনাদের ড্রাইভে প্রোভাইড করে দিব। ঠিক আছে, এই জিনিসটা আমি একটু দেখাই দিই। ওখানে কিছু একটা এক্সাম্পল আছে, একটা সিভি তৈরি করা বা রিজিউম তৈরি করার। এটা আপনারা চেষ্টা করবেন আপনাদের নিজেদের ডিটেলস দিয়ে আপনাদের মতো করে একটা রিজিউমি তৈরি করার। ঠিক আছে, এটা আপনাদের অ্যাসাইনমেন্ট হিসাবে থাকবে এই রিজিউমিটা তৈরি করার। আর এরপরে যে বিষয়গুলো দেওয়া আছে যে বিজয় বর্ণ ইউজ করে কিভাবে বাংলা বিভিন্ন ওয়ার্ডগুলো আপনারা টাইপ করবেন। ঠিক আছে, এগুলো ডিরেক্ট মুখস্থ করে কখনো মুখস্থ করা হবে না। আর যারা হয়তো বা ল্যাপটপে কিবোর্ড আছে তাদেরকে জন্য এটা খুব কাজে লাগবে, কারণ কি ল্যাপটপের যে কিবোর্ডগুলো থাকে ওখানে কিন্তু বাংলা কোনো দেওয়া থাকে না, ম্যাক্সিমামই দেওয়া থাকে না। আর ডেস্কটপের যে কিবোর্ডগুলা A4 টেক কিবোর্ড, ওই কিবোর্ডগুলোতে একটা লেআউট দেওয়া থাকে বাংলা, তাদের জন্য সুবিধা হতে পারে। আর যাদের কিবোর্ডের মধ্যে লেআউট দেওয়া নাই তারা বিজয় দিয়ে টাইপ করার জন্য এই বিষয়গুলো করতে পারেন। ঠিক আছে, আমরা যদি এখান থেকে বিজয় 52টা ওপেন করে নিই, আমার এখানে যদি ইনস্টল করা আছে,
এই যে বিজয় 52টা এখানে ইনস্টল করা আছে। এখানে বাই ডিফল্ট কি সিলেক্ট করা আছে, ইংলিশ সিলেক্ট করা আছে, বাই ডিফল্ট ইংলিশ সিলেক্ট করা আছে। আমরা জাস্ট এখানে প্রেস করেও চেঞ্জ করতে পারি, ইংলিশ থেকে ভাবে ইউনিকোডে চলে যেতে পারি, অথবা কিবোর্ডে কন্ট্রোল অল্টার বি প্রেস করেও বিজয় ক্লাসিকে চলে যেতে পারি। ঠিক আছে, কিবোর্ডের কন্ট্রোল অল্টার বি, এটা আপনাদের এই শীটের মধ্যে লেখা আছে, কোথায় যেন দেখলাম, এই যে এখানে। ঠিক আছে, কন্ট্রোল অল্টার বি, কন্ট্রোল অল্টার বি দিয়ে যখন দেখবেন বিজয় ক্লাসিক সিলেক্ট করা আছে, অর্থাৎ এখানে আমার এখন ইংলিশ আসতেছে। এখানে বাংলা টাইপ করার জন্য আমার কি করতে হবে, অবশ্যই ফন্টের মধ্যে থেকে আমাকে বাংলা ফন্ট নিয়ে নিতে হবে। ঠিক আছে, বাংলা ফন্ট ইনস্টল যদি না থাকে, বাই ডিফল্ট একটা ফন্ট ইনস্টল করা থাকে, সেটার নাম হলো সুতনি এমজে। ইংলিশে যে ইংলিশ থেকে সুতনি এমজে। ঠিক আছে, এটা অনেকে শুনছেন, এই ফন্টটার নাম সুতনি এমজে, একটা বাংলা ফন্ট। ঠিক আছে, সুতনি এমজে সিলেক্ট করার পর আমরা এখান থেকে জাস্ট কন্ট্রোল অল্টার বি প্রেস করে বিজয় ক্লাসিকে গিয়ে আমরা এখান থেকে বাংলা টাইপ করতে পারি। ঠিক আছে, ফন্ট সাইজটা একটু বড় করে দিই, এখন আপনাদের দেখতে সুবিধা হচ্ছে। এখান থেকে আমরা বিভিন্ন ওয়ার্ডগুলা টাইপ করতে পারি, যেমন সরেও টাইপ করতে গেলে কি করতে হবে, শিফট প্লাস এফ। তাহলে আমরা শিফট প্লাস এফ দিয়ে যে সরেও, সরেয়ার জন্য জি প্লাস এফ, জি আর এফ একসাথে। তো আমাদের স্বরবর্ণগুলো এখানে আকারের জন্য শুধু এফ, কিন্তু কোনো একটা ওয়ার্ড লেখেন সাথে আকার দিতে চান, এই যে এটার সাথে যদি ঋষিকার দিতে চান তাহলে কি ডি দিয়ে, ডি দিয়ে এইভাবে ঋষিকা। ঠিক আছে, যদি ঋষিকাটা আগে দেওয়া লাগে। তারপর দিকার দেওয়ার জন্য শিফট ডি, শুধু ডি দিলে আমাদের ঋষিকার, আর শিফট ডি দিলে দিকার। কোনো একটা ওয়ার্ড লিখে যদি শিফট ডি প্রেস করি, দিকার চলে আসবে। ঠিক আছে, আর এস হলো কি রস্যকারের জন্য এস। ঠিক আছে, এরপর দীর্ঘকারের জন্য শিফট এস, শিফট এস। এই বিষয়গুলো আপনারা যখন একটা একটা করে আস্তে আস্তে ওয়ার্ড টাইপ করবেন, সেখান থেকে আপনাদের প্র্যাকটিস হতে থাকবে। অনেকে প্রথম ক্লাস থেকে বলছিলেন যে স্যার বাংলাটা প্র্যাকটিস করবো কিভাবে। ঠিক আছে, যে বাংলা প্র্যাকটিস করার জন্য এটাকে ফলো করতে পারেন এখান থেকে। ঠিক আছে, এটা হলো স্বরবর্ণগুলোর জন্য, কিছু জ্যোতি চিহ্ন আছে, আর এখানে কিছু, এগুলো হলো ব্যঞ্জন বর্ণের জন্য। ঠিক আছে, এগুলো হলো ব্যঞ্জন বর্ণের জন্য। আর যুক্ত বর্ণ টাইপ করার জন্য, যুক্ত বর্ণের জন্য যে যুক্ত বর্ণগুলো আমাদের রেগুলার ইউজ হয়, এগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে, এই পিডিএফটা আমি আপনাদের ড্রাইভের মাধ্যমে দিয়ে দিব। ঠিক আছে, আর এই অ্যাসাইনমেন্টের জন্য আমরা কি করবেন, এখান থেকে আমরা সব রিমুভ করে দিই। অ্যাসাইনমেন্টের জন্য আমরা যেটা করবেন, এখানে যেমন ডট ডট ইউজ করা আছে, আপনাদের ডট ডট ইউজ করেন, আপনারা আপনাদের মতো করে নিজেদের মতো, বা ডেমো, কেউ নিজের ইনফরমেশন ইউজ করতে না চাইলেও ডেমো কিছু ইনফরমেশন ইউজ করতে পারেন। ঠিক আছে, যেমন আমরা কোনো একটা ইয়ে দেখলাম যে আচ্ছা, এই যে প্রবলেম হয়েছে, দেখেন আমার কিবোর্ড কিন্তু প্রেস করতেছে একটা, আসতেছে অন্যরকম, কেন আসতেছে জানেন, এটা খেয়াল রাখবেন, উপরে অবশ্যই কোনটা সিলেক্ট করা আছে বিজয় অন করার পর। ঠিক আছে, প্রথম টাইমে এটা অনেক প্রবলেম করতে পারে যে কোনটা সিলেক্ট করা থাকে। ঠিক আছে, এই জন্য এখান থেকে অবশ্যই ইংলিশ সিলেক্ট করা থাকবে, ইংলিশ সিলেক্ট করা থাকবে, তখন আপনি নর্মালি টাইপ করতে পারেন। ঠিক আছে, আমি যদি এখান থেকে রেজিউমে সেন্টারে বসাই দিলাম, এরপর যদি আমার একটা কোনো ছবি প্রয়োজন হয়, সাইডে একটা ছবি দরকার, আমরা একটা ইউজার নিয়ে আসি, যে ইউজার অ্যাভাটার, কোনো একটা অ্যাভাটার ছবি নিয়ে আসি, যে
ঠিক আছে, এটা ছবি। এখন ছবি আমরা ইনসার্ট করব কিভাবে? দেখছিলাম না আমরা এখান থেকে যে ইনসার্ট থেকে পিকচারের মধ্যে গিয়ে আমাদের যে ছবিটা যেখানে আছে, যেমন ডাউনলোডের মধ্যে আছে, এই ছবিটা ইনসার্ট করে নিলাম। এখন আমরা এটাকে মুভ করব কিভাবে? মুভ করার জন্য এখান থেকে দেখবো আমরা টাইট সিলেক্ট করা আছে কিনা। টাইট সিলেক্ট করা থাকলে যে আমরা যে কোনো জায়গায় সহজে মুভ করতে পারি, যে কোনো জায়গায় সহজে মুভ করতে পারি। তারপর এখান থেকে ধরুন আমরা আবার এই সাইডে চলে আসলাম, টেক্সট লাইন লেফট করে আসার পর আপনার এখান থেকে নর্মালি যে ইমেইল অ্যাড্রেস, ঠিক আছে, ইমেল দিয়ে আপনার মতো আপনার ইমেল দিয়ে দিলেন, তারপর আপনার অ্যাড্রেস, ঠিক আছে। বাকিটা এভাবে আপনারা করতে পারবেন না সম্পূর্ণটা? এভাবে আপনারা সম্পূর্ণটা করতে পারবেন? আর এই জিনিসটা যেখানে আপনার দরকার মানে এটা সরাই রাখবেন, ঠিক আছে। এটা একটু রেসপন্স করেন, আপনারা এই অ্যাসাইনমেন্টটা করতে পারবেন কিনা। একটা রিজিউমে তৈরি করবেন আপনাদের। আপনাদের মাইক্রোফোনটা অন করে দিয়েছি, এখন আপনারা রেসপন্স করতে পারেন। জি স্যার, পারবো। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্ট থাকবে, আপনারা সবাই নিজেদের মতো করে একটা রিজিউমি তৈরি করবেন। আর এটা আমি ড্রাইভে আপলোড করে দিয়ে দিব। আর আরেকটা বিষয় আপনার জন্য, আরেকটা নিউজ আছে, এটা একটু প্রবলেম, কারণ আমাদের যে ড্রাইভটা ছিল পার্মানেন্ট ড্রাইভ, এটাও চেঞ্জ হইতেছে, ঠিক আছে। এটাও চেঞ্জ হইতেছে, যেহেতু এই জন্য আগের ড্রাইভটাতে এখন আপলোড হবে না, এগুলো আমি একটা নতুন ড্রাইভে করে আপনাদের আপলোড করে দিব কিছুদিনের মধ্যে। আপনাদের সেম জিনিসই থাকবে, জাস্ট আপনাদের রেকর্ডিং ভিডিওগুলো আমার কাছে আছে, আপনাদের নতুন একটা পার্মানেন্ট ড্রাইভ আসবে, সেই পার্মানেন্ট ড্রাইভের মধ্যেই সবকিছু আপলোড হয়ে যাবে। আজকের জন্য এই ভিডিওটা স্যার কোন ড্রাইভে পাবো স্যার? এই ভিডিওটি কি আগের ড্রাইভে পাবো না নিউ ড্রাইভে পাবো? এই ভিডিওটা আমি আপাতত আজকের জন্য আমি আমার পার্সোনাল ড্রাইভে আপলোড করে দিয়ে দিব, কিন্তু অফিস থেকে যখন আমাকে নতুন পার্মানেন্ট ড্রাইভটা দিবে, তখন আমি একদম ক্লাস 1 থেকে সবগুলো আমরা নতুন ড্রাইভে আপলোড করে নতুন ড্রাইভের লিংকটা আপনাদের দিয়ে দিব। থ্যাংক ইউ। মানে নেক্সট 1-2 ক্লাসের মধ্যে সবগুলো আপনাদের কাছে একটা ড্রাইভের মধ্যেই থাকবে, কারণ আলাদা আলাদা হলে না আসলে খুঁজতে কষ্ট হয়ে যাবে এগুলো, যে ওই ক্লাসে কোনটা কোন ড্রাইভে আছে, ওই ক্লাসেটা কোন ড্রাইভে আছে। জি স্যার। স্যার তাহলে হচ্ছে যে ওইটা আমাদের ওই মেসেঞ্জার গ্রুপে স্যার একটু আপনার ড্রাইভে গ্রুপে দিয়ে ক্লাস দিবেন, মেসেঞ্জার গ্রুপে একটু ড্রাইভ শেয়ার করে। ঠিক আছে। স্যার, আপনি যে ফাইলটা প্রোভাইড করেছেন কোর্স আউটলাইন,